দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। প্রস্তাবিত নবম পে স্কেল নিয়ে অসন্তোষ বেসরকারি খাতের চাকরিজীবীদের, বাড়বে মূল্যস্ফীতি আর সামাজিক বৈষম্য শঙ্কা অর্থনীতিবিদদের। অতিরিক্ত ব্যাংক নির্ভরতার কারণে পিছিয়ে আছে দেশের বন্ড মার্কেট, নীতিগত বাধা দূর করার তাগিদ ব্যবসায়ীদের। শেষ সপ্তাহে এসে ভিড় বাড়তে শুরু করেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। আশানুরূপ বিক্রি না হয় হতাশ ব্যবসায়ীরা। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। নবম পে স্কেল বাস্তবায়ন হলে বাড়তে পারে দেশের মূল্যস্ফীতি, সেই সাথে বাড়বে সরকারি বেসরকারি চাকরিজীবীদের মধ্যে বৈষম্য, আর বাড়তি ব্যয় মেটাতে বাড়তে পারে সরকারের ধার করার প্রবণতা। এমন মত দেশের অর্থনীতিবিদ থেকে শুরু করে বেসরকারি খাতের চাকরিজীবীদের। 20টি গ্রেডে বেতন ভাতা পান দেশের সরকারি চাকরিজীবীরা। অষ্টম পে স্কেলের আওতায় বর্তমানে তাদের সর্বনিম্ন বেতন 8,250 টাকা আর সর্বোচ্চ 78,000 টাকা। 2015-এর পর থেকে প্রতি বছর 5% হারে বার্ষিক ইনক্রিমেন্টও চালু আছে। তবে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেলের আওতায় 105 থেকে 140% পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করেছে জাতীয় বেতন কমিশন। তথ্য বলছে, নতুন পে স্কেল বাস্তবায়ন হলে সরকারি চাকরিতে সর্বনিম্ন ধাপে বেতন 8,250 থেকে বেড়ে দাঁড়াবে 20,000 টাকা, আর সর্বোচ্চ ধাপে 78,000-এর পরিবর্তে বেতন পৌঁছাবে 1,60,000-এ। দ্বিতীয় ধাপে যে কর্মকর্তা এখন 66,000 টাকা বেতন পাচ্ছেন, পে স্কেল কার্যকর হলে তিনি পাবেন 1,32,000 টাকা। চতুর্থ ধাপে 56,500 টাকা থেকে বেড়ে দাঁড়াবে 1,13,000 টাকায়। দশম ধাপে 16,000-এর পরিবর্তে পাবেন 32,000 টাকা। অর্থাৎ প্রতিটি গ্রেডেই মূল বেতন দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে নবম পে স্কেলে। এমন প্রস্তাবে অসন্তোষ তৈরি হয়েছে বেসরকারি খাতের কর্মীদের মাঝে। তাদের দাবি, নতুন বেতন কাঠামো বাড়াবে বৈষম্য। সরকারি খাতে যে বেতনটা বাড়ানো হচ্ছে এবং আমাদের ক্ষেত্রে যেটা বেতন বাড়ানো হচ্ছে, এই দুইটার মধ্যে অনেক তারতম্য আছে। আদার্স যে এমপ্লয়িরা আছে বা অন্যান্য সেক্টরে যারা আছে, তাদের আয়টা তো অমন হলো না। বৈষম্যটা আসলে মানুষে তৈরি হচ্ছে, ফ্যামিলিতে তৈরি হচ্ছে, এবং পুরো দেশের যে একটা কাঠামো, এটাকে পুরো নড়বড়ে করে দিচ্ছে। প্রাইভেট সেক্টরের এমপ্লয়িকে সামান্য কিছু এক্সামশনস বাদ দিয়ে বাকি সবগুলোর উপরে আয়কর দিতে হয়, আর সরকারি কর্মকর্তা যারা আছেন তাদেরকে শুধু 3টা কম্পোনেন্ট বা উপাদান ব্যতীত বাকি সবকিছুর উপরে কিন্তু তাকে কিন্তু এক্সামশন দেওয়া আছে। সো একটা বৈষম্য কিন্তু আয় করে কিন্তু অলরেডি এক্সিস্ট করে। সো তার মানে যদি বেতনটা যদি বাড়ানো হয়, তাহলে বৈষম্য কিন্তু আরো বাড়বে। হিসেব বলছে, বর্তমানে সরকারি চাকরিজীবী ও পেনশনারদের জন্য সরকারের বাৎসরিক ব্যয় 1,31,000 কোটি টাকা, আর নতুন পে স্কেল বাস্তবায়ন করতে অতিরিক্ত প্রয়োজন হবে 1,06,000 কোটি টাকা। ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য টাইট মনিটারি পলিসি দিচ্ছেন, আবার অন্যদিকে আবার মানি সাপ্লাই বাড়িয়ে দিচ্ছেন। তো এগুলো কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? এর ফলে হবে কি, আপনার মূল্যস্ফীতিটা কমবে না। বাড়তি এই ব্যয়ের জন্য দরকার হবে বাড়তি আয়েরও। যেখানে দিন দিন কমছে দেশের কর জিডিপির অনুপাত, সেখানে এত বড় অর্থের যোগান আসবে কোথা থেকে? রেভিনিউ কালেকশনে ফেল করতেছেন আপনি, প্রাইস লেভেল আপনি মানে স্টেবল রাখতে পারতেছেন না, তাই না? গভর্নমেন্টের এফিসিয়েন্সি বাড়তেছে না, প্রোডাক্টিভিটি বাড়তেছে না, কিন্তু আপনি খরচ বাড়াচ্ছেন। এই বাড়তি খরচটা আপনি কোত্থেকে মিট আপ করবেন? আবার বরোইং করবেন। ঋণ যদি বেশি বাড়ে, তো তখন দেখা যাবে বাজেটের মানে আপনি যা টাকা ইনকাম করবেন, তখন আপনার দেখা যাবে যে লোনের ইনস্টলমেন্ট দিতে বা রিপেমেন্ট করতে একটা বড় অংশ চলে যাবে। তো স্বাভাবিক তখন আরো বেশি ঋণগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে যদি আমার টোটাল ট্যাক্স কালেকশনসটা বাড়ানো না যায়। তথ্য বলছে, বর্তমানে সরকারি অফিসগুলোতে কর্মকর্তা কর্মচারীর সংখ্যা 14 লাখ। এর পাশাপাশি পেনশন সুবিধাভোগী আছে আরো 9 লাখ। বিপরীতে বেসরকারি খাতে তালিকাভুক্ত কর্মচারী আছে 46 লাখের মতো। তবে এর সাথে তৈরি পোশাক খাত ও অন্যান্য অপ্রাতিষ্ঠানিক খাত যোগ করলে এই সংখ্যা দাঁড়াবে কয়েক কোটিতে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বন্ড মার্কেট উন্নয়নে সামষ্টিক অর্থনীতি শক্তিশালী করার পাশাপাশি মূল্যস্ফীতি এবং সুদের হার কমিয়ে আনতে হবে, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। বুধবার বন্ড মার্কেট উন্নয়ন শীর্ষক আলোচনায় তিনি উদ্যোক্তা এবং নিয়ন্ত্রক সংস্থাকে একসাথে কাজ করার আহ্বান জানান। এ সময় বক্তারা বলেন, অতিরিক্ত ব্যাংক নির্ভরতাই বন্ড মার্কেটকে শক্তিশালী হতে দিচ্ছে না। বিশ্বে বন্ড মার্কেটের আকার $130 ট্রিলিয়ন হলেও বাংলাদেশের অবস্থান তলানিতে। সর্বসাকুল্যে দেশে বন্ডের বাজার $30 বিলিয়ন, যা জিডিপির 11.5%-এর কিছু বেশি। এর সিংহভাগই আবার সরকারি বন্ড, আর মাত্র 0.19% রয়েছে কর্পোরেট বন্ড। বাংলাদেশের বন্ড মার্কেট উন্নয়ন শীর্ষক আলোচনায় বক্তারা বলেন, বন্ডের অনুমোদন পেতে 6 থেকে 1 বছর সময় লাগে। একই সাথে বিএসইসিকে 0.40% হারে কমিশন দিতে হয়, যেখানে ব্যাংক থেকে ঋণ পাওয়া যায় 15 থেকে 20 দিনের মধ্যে। বন্ডের বাজার উন্নয়নে নীতিগত বাধা দূর করার দাবি জানান ব্যবসায়ীরা।
অ্যাট দ্য লাস্ট স্টেজ যেখানটায় আমাদের বন্ডটা 100% অ্যাপ্রুভড হয়ে যাওয়ার কথা, সেদিন আমাকে বলা হয়েছে যে আমার মেশিনারিগুলিকে ভ্যালুয়েশন করতে হবে। মেশিনারি ভ্যালুয়েশন কে করবে? বুয়েটের কিছু ইঞ্জিনিয়ারের মাধ্যমে আমাদেরকে করতে হবে। অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান জানান, ডিএসইতে তালিকাভুক্ত কর্পোরেট বন্ডের সংখ্যা 16টি, যার মধ্যে 14ই ব্যাংক। ফলে কর্পোরেট বন্ডের 17,000 কোটি টাকার 40%ই মন্দ ঋণে পরিণত হয়েছে। বাজার ঠিক করতে ডেপ্ট সার্ভিস সিকিউরিটি নীতিমালা সংশোধন করা হচ্ছে। একই সাথে গ্রিন বন্ড, এসডিজি ও কালার বন্ড নিয়েও কাজ চলছে বলে জানান তিনি। পার্টিকুলারলি ট্রেডিং প্ল্যাটফর্ম থেকে শুরু করে যে ডেট সার্ভিস সিকিউরিটিজ রুলকে কিভাবে আপগ্রেড করা যায়, সেখানে কিভাবে এখনকার যে উপজীব্য বিষয় যেমন গ্রিন বন্ড, এসডিজি বন্ড, সেগুলো সমস্ত কিন্তু খুব অচিরেই চলে আসছে। ইনফ্যাক্ট আমরা ভেরি হ্যাপি যে আমাদের খুব শিগগিরই আমাদের হাতে বেশ কয়েকটা বন্ড আছে যেগুলা এই কালার বন্ডের সাথে রিলেটেড। এই সময় বন্ডের বাজার উন্নয়নে উদ্যোক্তা, ব্যবসায়ী ও সরকারকে একযোগে কাজ করার আহ্বান জানান কেন্দ্রীয় ব্যাংক গভর্নর। বলেন, সামষ্টিক অর্থনীতি শক্তিশালী হলে মূল্যস্ফীতি ও সুদ হার কমে আসবে। সঞ্চয়পত্রের বাজার 6 লাখ কোটি টাকা জানিয়ে গভর্নর বলেন, এটাকে লেনদেনযোগ্য করতে হবে। বন্ড গড়ে ওঠে আস্থার উপর, এখানে যেন কোনো চির না ধরে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান গভর্নর। সোশ্যাল সিকিউরিটি সিস্টেমটা যেটা ডেভেলপ করেছে নেশন ওয়াইড, যেটা বাংলাদেশেও আমরা করতে যাচ্ছি, সর্বজনীন পেনশন ব্যবস্থা, সেটাকে পুরোপুরিভাবে ফান্ডেড করা। এই ফান্ডেড সিস্টেমটা থাকলে পরেই আজকে এখানে কত ডিমান্ড হতে পারে ফর বন্ডস, এবং তারা প্রাইভেট সেক্টর থেকে, পাবলিক সেক্টর থেকে বন্ড কিনবেন এবং অ্যাজ এ ইনভেস্টমেন্ট কিনবেন। তো সেটা একটা সোর্স, মেজর সোর্স হচ্ছে পেনশন ফান্ডরা। অনুষ্ঠানে জানানো হয়, দেশের বন্ড মার্কেট গড়ে তুলতে পারলে এর আকার $60 বিলিয়ন নেওয়া সম্ভব। ইকরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। শেষ সপ্তাহে এসে ভিড় বাড়তে শুরু করেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। তবে এখনো আশানুরূপ বিক্রি নেই বলে জানিয়েছেন বিক্রেতারা। তাই তো ক্রেতা আকর্ষণে প্রায় সব প্রতিষ্ঠানেই বড় ধরনের মূল্য ছাড় দিচ্ছে এ আয়োজনে। পণ্যের বাড়তি দামের অভিযোগ আছে ক্রেতাদের। রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত। শিশু খেলনা থেকে শুরু করে জুয়েলারি, ইলেকট্রিক পণ্য, আসবাবপত্র কিংবা খাবার, দিন যাপনের প্রয়োজনীয় সব পণ্যই দেখা মিলবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় একসাথে। দেশের সবচেয়ে বড় এই প্রদর্শনীকে সামনে রেখে দেশি বিদেশি প্রতিষ্ঠানগুলো বাড়তি প্রস্তুতি রাখে প্রতিবারই। এবারও এর ব্যতিক্রম হয়নি, তবে নেই আশানুরূপ বিক্রি। আগের তুলনায় বেচাকেনি কম, শুধু ফ্রাইডে একটু ক্রাউডটা বেশি হয়, এছাড়া ওরকম লোক নাই। ঠান্ডার থেকে এবার গরমটা চলে আসার পরে বেচাকেনি একটু ডাউন হচ্ছে। ইনশাল্লাহ আশা করি আগামী এক সপ্তাহ 1 সপ্তাহ যা আছে ইনশাল্লাহ ভালো হবে। বাইরের একটা দোকানে এত মাল পাই না, আমরা এত দেখতে পাই না, এখানে একটু ভ্যারাইটিসটা পাওয়া যায় বেশি, এই জন্যই মেলাতে আসে। বেচাকেনার পরিমাণ বাড়াতে নতুন সব পণ্য তুলে ধরার পাশাপাশি দামের ক্ষেত্রেও বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে প্রতিষ্ঠানগুলো। যেমন একটি পণ্য কিনলে অন্য একটি পণ্য পাওয়া যাবে বিনামূল্যে। বড় অঙ্কের মূল্যের ছাড়ও দেখা মিলেছে বিভিন্ন স্টলে। আসবাবপত্রের স্টলগুলোতে মূল্য ছাড় দিয়েছে 5 থেকে 15% পর্যন্ত। ইলেকট্রনিক পণ্যে এই হার 10 থেকে 25%। হোম টেক্সটাইলেও আছে বিভিন্ন অঙ্কের মূল্য ছাড়ের ব্যবস্থা। মেলায় দাম কম না, বরঞ্চ বাইরেও এই সেম কাছাকাছি পাওয়া যায়। এখানে রেগুলার সব প্রোডাক্টে 5% আর কিছু প্রোডাক্টে 10%, 15% আছে। কারণ যারা প্রোডাক্ট ধরেন অনেকগুলো প্রোডাক্ট নিবে, কোয়ান্টিটি বেশি, সেক্ষেত্রে আমাকে ডিসকাউন্ট আমাদের সর্বোচ্চ যতটুকু পারা যায় সেটা আমরা দিয়ে থাকি। টিভি, ফ্রিজ, এসি এই প্রোডাক্টগুলো তো আমরা একদম ফ্রি হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি। সাথে সাথে আমরা 20 থেকে 25% পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছি। এবারের মেলায় রাঁধুনি, রুচি, চপস্টিক্স, চাষি, আরামসহ 6 সেগমেন্টের পণ্য প্রদর্শন করেছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, যেখানে সেরা রাঁধুনি অফারে রাখা হয়েছে হলুদ, মরিচ, ধনিয়া, জিরার একটি কম্বো। রয়েছে বাই ওয়ান গেট ওয়ান অফার আর বিভিন্ন পণ্যের প্যাকেজের উপর 13 থেকে 50% পর্যন্ত মূল্য ছাড়ের ব্যবস্থা। মেলা উপলক্ষে 14 ধরনের নতুন পণ্য এনেছে প্রতিষ্ঠানটি। এবার আমাদের বেশ কিছু প্রোডাক্ট আমরা নতুন মার্কেটে নিয়ে আসলাম। সেটা আমরা অলরেডি আমাদের নতুন পণ্যের উপর আমাদের একটা আলাদা কাউন্টার রয়েছে, যেটা নতুন পণ্যের কাউন্টার। সেখানে বাই ওয়ান গেট ওয়ান সহ এবং আমাদের বেশ কিছু পণ্যের উপর 50% পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে, এবং প্রত্যেকটা প্রোডাক্টে আমরা ডিসকাউন্টের উপর কনজিউমারদের জন্য রেখেছি। বাংলাদেশ ছাড়াও ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং এবং মালয়েশিয়া এই 6 দেশের 11টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে এবারে। দেশি বিদেশি মিলিয়ে স্টল আর প্যাভিলিয়নের সংখ্যা 324টি। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।
ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক TSX 8 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5080-তে। হাতবদল হয়েছে 492 কোটি টাকার শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 116টির, কমেছে 189টির, আর অপরিবর্তিত আছে 85টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ইনভেস্টিট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। টানা 3 কার্যদিবস পর ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক DSEX আজ ইতিবাচক ধারায় শেষ হয়েছে। সেই সাথে আজ ইন্ডেক্স বেড়েছে 0.2%। দিনের শুরুতে বাজারে নেতিবাচক ধারা অব্যাহত থাকলেও দিনের শেষ ভাগে আমরা বাজারে আজ বায়ারদের আধিপত্য লক্ষ্য করি এবং দিন শেষে মার্কেট পজিটিভে ক্লোজ হয়। আজ দর বৃদ্ধির বিপরীতে দর হ্রাসের কোম্পানির সংখ্যা প্রায় 1.5 গুণেরও বেশি ছিল। তবুও বাজার আজ ইতিবাচক ধারায় শেষ হয়েছে। এর অন্যতম কারণ হচ্ছে কিছু হেভি ওয়েটেড স্টক লাইক স্কয়ার ফার্মা, ইসলামী ব্যাংক, BX ফার্মা, গ্রামীণ ফোনের মতো শেয়ারের আজ দর বৃদ্ধি পেয়েছে। মার্কেট টার্নওভার আজ গত কার্যদিবসের তুলনায় 6.5% হ্রাস পেয়েছে। টার্নওভারের দিক থেকে ইন্স্যুরেন্স সেক্টর আজ শীর্ষস্থানে ছিল। এরপরেই ছিল ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর। প্রগতি লাইফ ইন্স্যুরেন্স আজ টার্নওভারের দিক থেকে শীর্ষ শেয়ার ছিল। আজ সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, যেখানে সর্বোচ্চ দর হ্রাস পেয়েছে ফার্স্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। গোপালগঞ্জে বড় মৌসুমে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে গত 1 বছরে প্রাণ হারিয়েছে অন্তত 12 জন। তারপরও বন্ধ হয়নি এর ব্যবহার। প্রতিরোধে নেই কোনো আইনি ব্যবস্থাও। গোপালগঞ্জ রিপোর্টার সাবেদা আহমেদের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। ফসলি ক্ষেতের আইল ধরে চিকুন তারের ফাঁদ পেতেছেন কৃষকরা। সেই তার সরাসরি যুক্ত বিদ্যুতের লাইনের সাথে, সংস্পর্শে আসলেই নিশ্চিত মৃত্যু। ফাঁদ পাতার উদ্দেশ্য ইঁদুরের আক্রমণ থেকে ফসল রক্ষা। ঠিক এরকম একটি ফাঁদে জড়িয়ে গত 17 জানুয়ারি প্রাণ হারায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার তেতুলিয়া গ্রামের 10 মাস বয়সী সাইফান। ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান সাইফানের মা ও আরেক পড়শি। চলতি বছরে এই উপজেলায় এভাবে 5 জনের মৃত্যু হয়েছে, আর পুরো গোপালগঞ্জ জেলায় মারা গেছেন 12 জন। এরপরই গ্রামবাসীর জন্য আতঙ্কের নাম হয়ে উঠেছে ইঁদুর মারার এই বৈদ্যুতিক ফাঁদ। কারেন্ট দিছে ইঁদুর মারার জন্য, সেই দেখতে আইছে, আসার পরেই জড়াই গেছে। বিপজ্জনক এসব পন্থা থেকে বেরিয়ে আধুনিক পদ্ধতিতে জমির ইঁদুর নিধনে কৃষকদের আহ্বান জানাচ্ছেন এলাকাবাসী। ফাঁদ প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জোর পদক্ষেপও দাবি তাদের। দুর্ঘটনা বলে কই আছে না, এই যে পড়ছে এখন তো এরপর তো শাসন তারা হয়ে যাবে যদি মানুষ হয়। আমাদের সবাইকে চেষ্টা করতে হবে যাতে এই কারেন্টের ব্যবস্থা থেকে বিরত থাকা যায়। কালকেই অলরেডি বলা হয়ে গেছে কেউ আর এই ধরনের কাজ করবে না, ধান হোক বা না হোক। শুধু আইন প্রয়োগই নয়, এসব বন্ধে সচেতনতা বাড়ানোর পরামর্শ পুলিশের। ইঁদুর দমনের জন্য এই বিদ্যুতায়িত পদ্ধতির পরিবর্তে কৃষি সম্প্রসারণ অফিসার আছে, সরকারি বিভিন্ন সংস্থা আছে, NGOরা কাজ করতেছে, বিভিন্ন আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি আছে। সেসব পদ্ধতি অবলম্বন করে যদি ইঁদুর দমনের ব্যবস্থা করে, তাহলে আমরা এই ধরনের বিপর্যয় এড়াতে পারি। এমন ফাঁদ ব্যবহার বন্ধ করতে আইন প্রয়োগ ও সচেতনতা বৃদ্ধিতে ব্যবস্থা নিতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি জানিয়েছেন ভুক্তভোগী মানুষেরা। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। প্রতি বছরই বিশ্বজুড়ে বিক্রি কমছে অ্যালকোহলের। সবচেয়ে বড় পরিবর্তন দেখা যাচ্ছে তরুণ প্রজন্ম জেনজিদের আচরণে। আগের প্রজন্মের তুলনায় অনেক কম মদ্যপান করছে তারা। এর প্রভাব পড়ছে বৈশ্বিক অ্যালকোহলের বাজারে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দশকের পর দশক ধরে বিভিন্ন দেশের সংস্কৃতির সঙ্গে মিশে আছে অ্যালকোহল। দৈনন্দিন আড্ডা থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানেও অতিথিদের আপ্যায়ন করা হয় নামি দামি ব্র্যান্ডের অ্যালকোহল দিয়ে। কিন্তু সেই চিত্র পাল্টে যাচ্ছে দিন দিন। কয়েক বছর ধরেই বিশ্বজুড়ে কমছে অ্যালকোহলের বাজার। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া সবখানেই একই দৃশ্য। আর এর কারণে বদলে যাচ্ছে পুরো বিশ্বের অ্যালকোহল ইন্ডাস্ট্রি। আর এর বদলের পেছনে অনেকটাই প্রভাব ফেলছে তরুণ প্রজন্ম জেনজিরা। তারা 20% কম মদ্যপান করছেন মিলেনিয়ালদের থেকে। তরুণ প্রজন্মকে আগের প্রজন্মের মতো আড্ডা দিতে কমই দেখা যাচ্ছে, যেখানে অ্যালকোহল হয়ে উঠত অন্যতম আকর্ষণীয় পানীয়। যুক্তরাষ্ট্রে গ্যালাপের জরিপ বলছে মার্কিন মদ্যপায়ীর সংখ্যা কমেছে 54%। মানসিক সুস্থতা আর জীবনযাপনে পরিবর্তন, তার উপর রয়েছে অর্থনৈতিক চাপ। বলা হচ্ছে এমন সব কারণই বিমুখ করছে তরুণ প্রজন্ম জেনজিদের।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্বে অ্যালকোহল পানের কারণে প্রতি বছর প্রায় 30 লাখ মানুষের মৃত্যু হয়। ভোক্তাদের অভ্যাসের পরিবর্তনের কারণে বিশ্বে গত 4 বছরে অ্যালকোহল শিল্প বাজার মূল্য হারিয়েছে $830 বিলিয়নেরও বেশি, আর এর সঙ্গে পাল্লা দিয়ে কমছে মদ প্রস্তুতকারক সংস্থাগুলোর শেয়ারের দাম। ব্যবসা টিকিয়ে রাখতে তারা নির্ভর করছে একাধিক নন অ্যালকোহলিক বেভারেজের ওপর। এমন পানীয় তারা নিয়ে আসছেন যাতে অ্যালকোহল নেই অথচ স্বাদ পাওয়া যাবে মদের মতো। গত কয়েক বছরে ডিয়াজিও, কার্লসবার্গ এবং ক্যাম্পারি মিলানো এর মতো নামী মদ বিক্রেতা কোম্পানিও নন অ্যালকোহলিক বেভারেজ বাজারে এনেছে। হিসেব বলছে 2023 সালে বিশ্বব্যাপী অ্যালকোহল মুক্ত পানীয়ের বাজারের মূল্য ছিল প্রায় $1.46 ট্রিলিয়ন। 2030 থেকে 2035 সালের মধ্যে যা $2 ট্রিলিয়ন বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। তবে শুধু স্বাস্থ্য সচেতনতা নয়, মার্কিন মুলুক এবং ইউরোপে বিভিন্ন মাদকও নেশাগ্রস্তদের কাছে এখন জনপ্রিয় হয়ে উঠেছে, যা অন্যতম কারণ তরুণদের কম মদ্যপান করার। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এইটুকু, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।